তুমি কি এখন ভিডিও দেখছো, না হাঁটছো, না কথা বলছো? আচ্ছা, এই কাজগুলো না থাকলে কি এই বাক্যটি তৈরি করা সম্ভব হতো? না, একদমই হতো না। কেন বলছি? কারণ একটু পরেই তোমরা বুঝতে পারবে আমি এই কথাগুলো কেন বললাম। আচ্ছা, আজকে আমরা শিখবো ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা একটি পার্টস অফ স্পিচ, যেটি হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াপদ। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি পুরো দেখার পরে তোমাদের ভার্ব সম্পর্কে আর কোনো রকম সন্দেহ বা কোনো রকম অসুবিধা হবে না। তা আজকে প্রথমেই একটা সেন্টেন্স ভাবো। ভাবো, রাম গুড বয়। এই সেন্টেন্সে কিছু একটা মিসিং মনে হচ্ছে না? যে কিছু একটা সামথিং মিসিং, রাম গুড বয়। বা তুমি ভাবো, আই এ স্টুডেন্ট। তো এইখানে মনে হচ্ছে না কিছু একটা মিসিং? কি মিসিং? না, ভার্ব মিসিং। ভার্ব মিসিং। তাহলে এখানে ভাগ করা পুরো সম্পূর্ণ করতে হলে কি করে লিখতে হতো? আই অ্যাম এ স্টুডেন্ট বা রাম ইজ এ গুড বয়। তাহলে বুঝতে পেরেছো যে উইদাউট ভার্ব বা উইদাউট ক্রিয়াপদ একটি বাক্যকে কখনো সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই ভার্ব কি? ভার্ব হচ্ছে একটি বাক্য বা একটি সেন্টেন্সের প্রাণ বলা চলে একে। উইদাউট ভার্ব কখনো একটি সেন্টেন্স বা একটি বাক্য সম্পূর্ণ হওয়া হবে না। তো আশা করি বুঝতে পেরেছো ভার্ব কি। তাহলে এবার যদি ভার্বের আমরা ডেফিনেশন জানতে চাই বা ক্রিয়াপদ কাকে বলে বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভার্ব, তাহলে আমরা কি বলবো? ভার্ব হলো এমন একটি শব্দ যা কোনো কোনো কিছু হওয়া, থাকা বা করাকে বোঝায়। বা তুমি এটা বলতে পারো, বা যে ওয়ার্ড দিয়ে কিছু কাজ করা বা কোনো অবস্থাকে বোঝায় তাকে কি বলে? সাধারণভাবে আমাদের ভার্ব বলে। আচ্ছা, যে কোনো কিছু করা, যা ইচ্ছা করা, করা, থাকা, যা কিছু করাকে বোঝায় সেটাকে বলে ভার্ব। আচ্ছা, ভার্ব মানে কি বললাম? করা। আমি এর আগের দিন তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এখন ইংলিশ গ্রামে অনেক জায়গায় পার্টস অফ স্পিচকে বিভিন্ন রকম রূপে বা তার অন্যান্য নাম দিচ্ছে। যেমন নাউনকে নেমিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইবিং ওয়ার্ড, ভার্বকে তেমনি বলে অ্যাকশন ওয়ার্ড। কেন? এই কারণে বলে কারণ ভার্ব দিয়ে কখনো না কিছু সবসময় কিছু করা বোঝায়। সেই জন্য এটাকে বলে অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড। তো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড কি, তাহলে তোমরা অবশ্যই চোখ বন্ধ করে বলতে হবে যে অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড অন্য কিছু না, এটা ভার্ব এর একটা অন্য নাম। আমরা ভার্বকে অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড বলে চিনি। আচ্ছা, তাহলে এ তো গেল আমাদের ভার্ব কাকে বলে বা ভার্ব জিনিসটা কি। ঠিক, ভার্ব জিনিসটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আরো বলে কি, তোমাকে প্রথমে বললাম ভার্ব হচ্ছে আমাদের কি? ভার্ব হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের বা একটা বাক্যের প্রাণ। যেমন কোনো গাড়ি ইঞ্জিন ছাড়া তৈরি হয় না বা যেতে পারে না, যেমন কোনো মোবাইল তার ব্যাটারি ছাড়া চলতে পারে না, তেমনি ভার্ব হচ্ছে সেন্টেন্সে তুমি বলতে পারো প্রাণ, বলতে পারো ব্যাটারি, বলতে পারো বা সেন্টেন্সে ইঞ্জিন বলতে পারো। তাহলে আশা করছি ভার্ব কাকে বলে, ভার্ব কি, বা ভার্বকে কেন ইউজ করা হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসা যাক ভার্বের টাইপস, কত রকম ভার্ব হয়। প্রধানত ভার্ব চার ধরনের বলাটা ভুল। প্রথমত বলি ভার্বকে আমরা চারটে ভাবে ভাগ করতে পারি। কি কি চারটে ভাগে ভাগ করতে পারি? আচ্ছা, প্রথম আসি এই ভার্ব গুলো আমাদের কি হিসেবে ইউজ হচ্ছে সেই হিসেবে একটা আমরা ভাগ করতে পারি। যেমন সেটাকে বলে, সেই ভাগটা হচ্ছে, একটা হচ্ছে অক্সিলারি। অক্সিলারি আর ঠিক এর অপোজিট হচ্ছে মেন বা প্রিন্সিপাল। আচ্ছা, পরে আসছে আমি এগুলো আরো ডিটেলসে। নেক্সট হচ্ছে তোমার ট্রান্সিটিভ, ইনট্রানজিটিভ। থার্ড হচ্ছে ফাইনাইট বা নন ফাইনাইট। আর ফোর্থ হচ্ছে আমাদের স্টেট বা ইভেন্ট। আচ্ছা, এই অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব কাকে বলে? এই অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের
সেই ভার্বগুলো, যে ভার্বগুলো আমাদের অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং, যে ভার্বগুলি সেন্টেন্সটি তৈরি হতে বা তৈরি করতে সাহায্য করে। যেমন বলি, অক্সিলারি ভার্বে যদি এক্সাম্পল বলি তাহলে সেগুলো হচ্ছে তোমার অ্যাম, ইজ, আর। আর মেন ভার্বের এক্সাম্পল কি? ডু, রান, ইট। অক্সিলারি ভার্ব যদি আমি তোমাকে আরো সহজভাবে বলি, যে হি ইজ প্লেইং ফুটবল। এইখানে ইজটা দেখতে পেয়েছো, ইজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর মেন ভার্ব কোনটা? প্লে। দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমাদের অক্সিলারি ভার্ব কখনো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। অক্সিলারি ভার্ব সবসময় একই রকম হয়, কিন্তু টেন্স অনুযায়ী মেন ভার্ব কিন্তু আমাদের সবসময় পরিবর্তন হতে থাকে। কখনো প্লেটা প্লেইং হবে, কখনো প্লেড হবে। হুম। তো যেহেতু এটা অক্সিলারি ভার্ব, যেহেতু এটা বাক্যটাকে তৈরি করতে সাহায্য করছে, সেই জন্য এটাকে অনেক সময় আমাদের বলা হয় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব যা, অক্সিলারি ভার্ব তা। আর মেন ভার্ব কোনটি? প্লে। মেন যদি অনলি মেন ভার্ব দিয়ে বলি তাহলে হি প্লেজ ফুটবল। এখানেও দেখতে পেয়েছো যে প্লের সঙ্গে এস যোগ হয়েছে। এটা যখন আমরা টেন্স পড়বো তখন আমরা দেখবো যে কখন এস যোগ হচ্ছে, কখন আইএনজি যোগ হচ্ছে। তো আশা করছি তোমরা অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব কাকে বলে একটু বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট আসছে আমাদের ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব এর বাংলাটা আমি তোমাদের বলছি, বাংলাটা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সকর্মক ক্রিয়া আর আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া কেন? এই নাম থেকে বুঝতে পারছো সকর্মক ক্রিয়া বা অকর্মক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়ার কর্ম আছে। কর্ম বলতে যেমন তোমাদেরকে বোঝাই, হি ইজ ইটিং। আর আমি যদি বলি আই এম ইটিং রাইস, তাহলে এইখানে দেখো, যদি বলি যে সে খাচ্ছে, আর এখানে কি বলছি? আমি ভাত খাচ্ছি। তাহলে এইখানে যদি আমি বলি যে আমি কি করছি, আমি ভাত খাচ্ছি, বা আমি কি খাচ্ছি? আমি ভাত খাচ্ছি। আর এখানে কি? সে কি খাচ্ছে? কোনো এর অ্যান্সার আছে? সে খাচ্ছে, সে যা খুশি খেতে পারে, কিন্তু এখানে আমরা স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যে আমরা ভাত খাচ্ছি। তো এই ভাতটা হচ্ছে এখানে কর্ম। তাহলে এই কর্মটা কার? যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। আর যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইটিভ ভার্ব। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইটিভ ভার্বটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাংলায় বলে দিই প্রথমে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফাইনাইট ভার্ব হচ্ছে গিয়ে, ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি এই কারণেই বাংলাগুলো বলছি, যাতে বাংলাগুলো বুঝলে বা বাংলাগুলো জানলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। নন ফাইনাইট মানে হচ্ছে গিয়ে তোমার অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া বা অসমাপিকা ক্রিয়া বলতে বুঝতে পারছো, সমাপিকা শব্দটি এসছে আমাদের সম্পূর্ণ করা থেকে। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া হচ্ছে সেই ক্রিয়াটা বা সেই ভাবটা যেটা দ্বারা কোনো না কোনো বাক্যকে শেষ করা যায়, কিন্তু বা বাক্যকে পুরো সম্পূর্ণ করা যায়। বা অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যটিকে শেষ করা যায় না বা সম্পূর্ণ করা যায় না, তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যদি বাংলায় উদাহরণ বলো তাহলে বলি, সে যাইতে যাইতে, বাক্যটা কি শেষ হলো বা মনের ভাবটা কি প্রকাশ হলো? হলো না। কিন্তু যদি বলি যে সে যাচ্ছে, তাহলে কিন্তু বাক্যটা পূর্ণ হলো। এবার যদি বলি যে সে যাইতে যাইতে কিছু বলল, তখন কিন্তু বাক্যটা পূর্ণ হচ্ছে। তা বুঝতে পারছো সমাপিকা আর অসমাপিকার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, যদি আমি ইংরেজিতে বলি তোমাদের যে বিতান গোজ টু স্কুল, আবার যদি বলি বিতান ডাজ নট লাইক টু গো টু স্কুল। বিতান স্কুল গেছে, আর বিতান স্কুল যেতে ভালোবাসে না। দেখো, এখানে কি বললাম? বিতান স্কুল গেছে, এইটা দিয়ে পুরো মনে ভাবটা প্রকাশ হয়েছে। কিন্তু যদি বলি যে বিতান যেতে
স্কুল, মনে ভাবটা কি প্রকাশ হলো? হলো না। সেখানে কিন্তু বিতান ডাজ নট লাইক টু গো টু স্কুল। একটা সহজ, আরো সহজ যদি তুমি মনে রাখতে চাও, যখন আহ, অসমাপিকা ক্রিয়া বা তোমার ইনফাইনাইট ভাব হবে, তখন কিছুই না, সেটা হচ্ছে কি তোমার টু প্লাস ফাইনাইট ভাব, বা শুধু ভার বলতে পারো। যেমন টু গো, বা টু গো, টু কাম, বুঝতে পারছো? টু থাকবে, তার সঙ্গে কি হচ্ছে, মেন ভাবটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভাব আর নন ফাইনাইট ভাব, সমাপিকা ক্রিয়া বা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, নেক্সট আসছি আমাদের স্টেট বা ইভেন্ট ভাব। এইটা সচরাচর আমরা দেখতে পাই না। এটা বর্তমানে আমাদের মডার্ন ইংলিশ গ্রামারে এই স্টেট বা ইভেন্টুয়াল ভাব আছে। এটা পুরনো ইংলিশ গ্রামারে বা পুরনো আমরা যখন পড়াশোনা করছি তখন এটা ছিল না, এখন এটি নতুন আমাদের ইনক্লুড হয়েছে, স্টেট বা ইভেন্ট। স্টেট বা ইভেন্ট মানে হচ্ছে কি, যে ভার্বগুলি দ্বারা কোনো না কোনো তোমার অবস্থা বোঝায় বা ঘটনা বোঝায়, সেটি হচ্ছে স্টেট বা ইভেন্ট ভার্বস। আচ্ছা, আবার স্টেটে আবার বিভিন্ন রকম স্টেট আছে, যেমন হচ্ছে কি সেটার কোন অবস্থা আছে, সেটা বোধমূলক বা তোমার প্রি রিসিভিং আছে, তোমার ইমোশনাল আছে, তারপর তোমার কোনো কিছু স্থিতিবাচক আছে। তো এইটা সম্পর্কে তোমার স্টেট বা ইভেন্ট নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। এটা শুধু মনে রাখো যে স্টেট বা ইভেন্ট হচ্ছে তোমার আবেগ বা তোমার হচ্ছে কি কোনো অবস্থাধর্মী ভাব। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল যদি বলি, স্টেট দিয়ে যদি বলি, স্টেট ভাব কাকে বলে, বা স্টেট ভাবে যদি এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যেমন, ও আই সি ইউ, ইউ আর উইক। বুঝতে পারছো? এইখানে বুঝতে পারছি যে, ও আমি বুঝতে পারছি বা আমি দেখছি যে তুমি দুর্বল। এটা কি একটা স্টেট বোঝাচ্ছে যে তোমার অবস্থা কেমন, তুমি দুর্বল। ঠিক আছে, এটা ফাইন বললাম। এটা তোমাদের স্টেট বললাম। এরপর যদি ইভেন্ট বোঝাই, ইভেন্ট হচ্ছে গিয়ে যেমন কোনো ঘটনা, আহ ধর্মী যে ক্রিয়া, যেমন রাম বট এ পেন ইয়েস্টারডে। আবার যদি আর একটা সেন্টেন্স তোমাদেরকে লিখি, আই বাই পেন রেগুলারলি। রাম বট এ পেন ইয়েস্টারডে মানে কি দেখাচ্ছে, এটা একটা ঘটনা বোঝাচ্ছে। কি ঘটনা? না, কালকে রাম একটা পেন কিনেছিল, এটা একটা ঘটনা। আর আমি যদি বলি যে আই বাই পেন রেগুলারলি, মানে আমি প্রতিদিন পেন কিনি, মানে এটি হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর এটি হচ্ছে রিপিটেড ইভেন্ট। ঠিক আছে, তো এইটি হচ্ছে আমাদের ইভেন্ট ভার্বের এক্সাম্পল। আর স্টেট ভার্বের এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম, এটা হচ্ছে স্টেট ভার্বের এক্সাম্পল। তো আশা করছি পুরো ভিডিওটিতে তোমরা ভার্ব সম্পর্কে সব কিছু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোন জায়গায় অসুবিধা হয়েছে বা কোন জায়গাটা বুঝতে পারছো, তাহলে আমি সেই জায়গাটা আশা করছি তোমাদের নেক্সট ভিডিওতে ক্লিয়ার করবো। আর ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও ভার্ব বা পুরো ইংলিশ গ্রামার সম্পর্কে সবটা খুব ভালোভাবে শিখতে পারে। আর চ্যানেলে নতুন হলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো, বাই।